ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র এডিটর লেজেন্ড ওয়াইটি চ্যানেলে। আজকের নিবেদন ইনভেস্টিগেট। আধখানা লুচি বেগুন ভাজায় মাখিয়ে সুরুত করে মুখের ভেতর ঢুকিয়ে দিলেন অনন্ত সরখেল। পরম তৃপ্তিতে চোখ বুজে বললেন, যাই বলুন স্যার, অতুলনীয়। কে? কি? যোগু মামা বেশ অবাক। এই লুচি বেগুন ভাজা একেবারে সুপার জুটি। বাকি আধখানাও ঢুকে গেল অনন্তবাবুর মুখে, স্পেশালি এই রোববারের সকালে। আমি বললাম, মোটেই না, এর সাথে তুলনা একজনেরই চলেন। তিনি হলেন শ্রীল শ্রীযুক্ত মূর্তিমান অনন্ত সরখেল। যাহ, কি যে বলো! সলজ্জ হাসলেন অনন্তবাবু। কেন, এর মধ্যেই গত বৃহস্পতিবারের কীর্তিটা ভুলে গেলেন? মামা, শুনছো তুমি? না তো, কি হয়েছিল রে? আর বলো না, সে একেবারে হই হই ব্যাপার। অনন্তবাবু রাগ করবেন না। আমি মুচকি হেসে বলতে শুরু করলাম। বৃহস্পতিবার সাত সকালে উনি ফোন করলেন, খবরাখবর নিয়ে টিয়ে আমায় বললেন 10টার মধ্যে রেডি হয়ে থাকতে। ওনার সঙ্গে ব্যাংক যেতে হবে, কাজ আছে। ট্যাক্সি নিয়ে এসেছিলেন। উনি আর আমি 10:15 নাগাদ ব্যাংকে গিয়ে হাজির হলাম। ব্যাংকে ঢুকেই অনন্তবাবু রাইফেলধারী দারোয়ানকে ইংরেজিতে বললেন, আই ওয়ান্ট টু মিট ম্যানেজার। সে শশব্যস্ত ম্যানেজারের ঘর দেখিয়ে দিল। অনন্তবাবু গট গট করে ঢুকে পড়লেন ঘরে। পিছনে আমি। বললেন, মে আই কাম ইন? ইয়েস। ম্যানেজার সসম্ভ্রমে সামনের চেয়ার দিয়ে খেয়ে বললেন, প্লিজ বি সিটেড। বলুন, আপনার জন্য কি করতে পারি? অনন্তবাবু বললেন, আই অনন্ত সরখেল, ইনি অর্ণব ভট্টাচার্য। আমি ব্যাংকে ইনভেস্টিগেট করতে এসেছি। ম্যানেজার একেবারে শশব্যস্ত হয়ে উঠলেন। তার মানে স্যার, কোত্থেকে আসছেন আপনারা? কোত্থেকে আসছি মানে? অনন্তবাবু বললেন, সেই কৈফিয়ত কি দিতে হয় নাকি? স্ট্রেঞ্জ মশাই, বলছি তো, স্ট্রেট অ্যান্ড সিম্পল, ইনভেস্টিগেট করতে এসেছি। এদিকে আমি তো ম্যানেজারের দশা আরো করুন। উনি মিনমিন করতে করতে উঠে দাঁড়ালেন। দেখছি স্যার, মানে আমাদের সব স্টাফ তো এখনো পৌঁছায়নি। এই জন্যেই তো ইন্ডিয়ান ব্যাংকগুলোর এই দশা। অনন্তবাবু ভ্রু কুঁচকে বললেন, ব্যাংকে ইনভেস্টিগেট করতে এসেছি, আপনাদের স্টাফই আসেনি। ছি ছি। দেখছি স্যার, একটু বসুন, চা খান। ম্যানেজার সাহেব ঝড়ের বেগে সুইং ডোর খুলে বেরিয়ে গেলেন। আমি সেই ফাঁকে জিজ্ঞাসা করলুম, অনন্তবাবু, কি ইনভেস্টিগেট করবেন আপনি? আমার কথা শেষ হলো না। ম্যানেজারের সঙ্গে আরেক ভদ্রলোককে নিয়ে ঢুকে পড়লেন। বললেন, এই যে স্যার, ইনি আমাদের অ্যাকাউন্টেন্ট। গুড মর্নিং। অনন্ত সরখেল বললেন, ওহ, বহুক্ষণ বসে আছি, আর পারা যাচ্ছে না। তাহলে এবার চটপট কাগজপত্রগুলো দেখান। নিশ্চয়ই নিশ্চয়ই স্যার। অ্যাকাউন্টেন্ট ভদ্রলোক খুবই বিনয়ের সাথে কথা বললেন। কি কি দেখবেন বলুন স্যার? যত রকম আছে তত রকম, অনন্তবাবু বললেন। সব দিক বুঝে নিতে হবে তো। কিন্তু স্যার, তা কি করে সম্ভব? অ্যাকাউন্টেন্ট আমতা আমতা করতে লাগলো। একদিনে মানে এত সব বলছেন কি মশাই? অনন্তবাবু উত্তেজিত হয়ে উঠলেন। ব্যাপারটা কি? কয়েক মিনিটের ব্যাপার। আপনারা ব্যাংক খুলে বসে আছেন কেন? হ্যাঁ? ম্যানেজার, অ্যাকাউন্টেন্ট সব চুপ, মুখ চাওয়াচাওয়ি করছেন। অনন্তবাবু তখন দড়াক করে উঠে দাঁড়ালেন। হতভম্ব ম্যানেজারের হাত ধরে এক টানে নিয়ে এলেন বাইরে। ব্যাংকের সবার গোল গোল চোখের সামনে দিয়ে তাকে টানতে টানতে নিয়ে গেলেন দরজার মুখে। সেখানে বোর্ড টাঙানো আছে। বেশ ঝাঁঝালো গলায় বলে উঠলেন, বলি, এটা এখানে কিসের জন্য টাঙিয়েছেন? ঝাড়া একটি ঘন্টা পার করে দিলেন, দেখছি দেখাবো করে। বোর্ডে কি টাঙানো আছে বুঝতে পেরেছো তো মামা? ইনভেস্ট ইন স্টেট ব্যাংক। যোগু মামা বাড়ি কাঁপিয়ে হেসে উঠলেন।
সত্যি অনন্তবাবু, আপনার তুলনা নেই। কিরে, কি হলো? মা ছুটে এলেন। অমন হাসছিস কেন যোগু? হাসবো না, যোগু মামা হেসেই চলেছেন। তুমি শুনছো দিদি আমাদের সরখেল সাহেবের কাণ্ড? ইতিমধ্যে খান বোনেরও লুচি সাফ করে দিয়েছেন অনন্তবাবু। হা হা করে উঠলেন উনি। না না, আর আমায় বলবেন না, আপনি অনুরোধ করলে বড্ড দুর্বল হয়ে পড়ি। আরে খান না, কিচ্ছু হবে না। মা ভেতরে চলে গেলেন। অনন্তবাবু খেতে খেতে বললেন, স্যার বেশি কিছু কাল নিরামিষ যাচ্ছে, কি বলো হে টুকলু? তা যা বলেছেন। আমি বললাম, আপনার ইনভেস্টিগেট না আজকাল মামারও কোনো ইনভেস্টিগেট করতে হচ্ছে না? না হলেই তো ভালো, আমি কি পেশাদার গোয়েন্দা নাকি? তা ঠিক, কিন্তু আমাদের তো আর ভালো লাগছে না। আমি বললাম, তাছাড়া তুমি এখনো অব্দি পিওর ডিটেকশন করোনি, মানে ধরো স্রেফ ক্রাইম, তার তদন্ত। আরে বাবা, যেসব কেস গোয়েন্দাদের দিয়ে হচ্ছে না সেগুলো আমার কাছে এসেছে। ঠিকই, তবে এবার আমরা চাই তুমি একটা পিওর ডিটেকশন করো। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো টুকলু। নতুন উদ্যমে লুচি বেগুন ভাজা সাবরাতে সাবরাতে অনন্তবাবু বললেন, স্যার অন পাবলিক ডিমান্ড আপনাকে করতেই হবে। মামা একটা সিগারেট ধরালেন। আমাদের দুজনের দিকে এক পলক তাকিয়ে বললেন, তার মানে ঝামেলা ইনভাইট করতে বলছিস? ঠিক আছে, কিন্তু ক্রাইম কখন কোথায় হচ্ছে জানবো কি করে? এক সেকেন্ড থেমে আবার বললেন, দেখি তপাদারকে একবার ফোন করি। বলতে বলতে উঠে গেলেন ফোনের দিকে। হ্যালো, লালবাজার, একটু সিপিকে দেবেন? আমার নাম জগবন্ধু মুখার্জি। হ্যাঁ, এটুকু বললেই হবে। কে, কমিশনার সাহেব নাকি? আমি যোগুদা। কেমন আছো? শোনো, আমি একটা উটকো ঝামেলায় পড়েছি। না না, ওসব নয়। আমার ভাগ্নে কাম অ্যাসিস্ট্যান্ট টুকলু এবং অনন্তবাবুর রিকোয়েস্টে একখানা ক্রাইম কেস সলভ করতে হবে। হাসছো? আমার অবস্থা বুঝেও? শোনো, তুমি এক কাজ করো, তোমার থানাগুলো ইনস্ট্রাকশন পাঠাও, ক্রিটিক্যাল ক্রাইম কিছু ঘটলেই আমি যেন সঙ্গে সঙ্গে খবরটা পাই। ওকে, থ্যাংক ইউ ভাই। ফোন নামিয়ে যোগুমামা বললেন, অনন্তবাবু আপনার নাম্বারটা দিয়ে যাবেন, ফোন পেলে জানিয়ে দেব। সবে ডাইনিং টেবিলে চায়ের কাপটা মুখে তুলেছি, বসার ঘরে টেলিফোনটা বেজে উঠল। হ্যালো, গুড মর্নিং স্যার, আমি ট্যাংরা থানা থেকে বলছি। বড়বাবু ডক্টর মুখার্জির সঙ্গে কথা বলতে চান। যোগুমামা ফোনে কথা বলার ফাঁকে আমার প্রাতরাশ প্রায় শেষের মুখে। মামা ফোন নামিয়ে আমার দিকে ফিরলেন। রেডি হয়ে নে, আর অনন্তবাবুকে ফোন করে দে, 15 মিনিটের মধ্যে যেন চলে আসে। কেস এসে গেল? হ্যাঁ, তোমাদের তো ফুর্তি, যোগুমামা শ্লেষের সুরে বললেন। ট্যাংরা থানায় ওসি জিপ নিয়ে আসছেন। তপসিয়ার কাছে একটা মার্ডার হয়েছে, ছুরি দিয়ে ধ্রুটালি কণ্ঠনালী কেটে দেওয়া হয়েছে। কল রাতে ঘটেছে। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। ইস্টার্ন বাইপাস হয়ে তপসিয়া ঢোকার রাস্তার উপরেই বাড়িটা, একতলা। কিছুটা দূর থেকে চোখে পড়ল কয়েকজন পুলিশ ও বেশ কিছু মানুষের জটলা। এই সাত সকালে ওসি গদাইদের সাথে সাথে আমাদের জিপ থেকে নেমে এগোলাম বাড়ির দিকে। দুজন ভদ্রলোক এগিয়ে এলেন। নমস্কার বড়বাবু। গদাইবাবু পাশের ডিউটি অফিসারের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন। তিনি বললেন, স্যার এরা মৃত নলিনী সমাদ্দারের 2 ভাই। এ বাড়িতেই থাকতেন? না স্যার, খবর পেয়ে এসেছেন। আমি স্যার নলিনীর ছোটবেলার বন্ধু। এক বেটেখাটো ভদ্রলোক 2 হাত জোর করে আমাদের পথরোধ করলেন। আমার নাম হরিহর গাঙ্গুলি। পরে কথা বলছি, কেউ যাবেন না। হরিহরকে বাঁ হাতে সরিয়ে পুলিশ অফিসারকে সঙ্গে নিয়ে ঘরে ঢুকে পড়লেন গদাইবাবু। যোগুমামার সাথে আমরাও। বিভৎস দৃশ্য, এরকম নৃশংস খুন সহ্য করা মুশকিল। অনন্তবাবু আমার কাঁধ খিঞ্চে মুখ ঘুরিয়ে নিলেন। খাটের উপর শটান পড়ে আছে নলিনী সমাদ্দারের দেহ। গলার কাছ থেকে রক্ত গড়িয়ে জমাট বেঁধে রয়েছে বিছানায়। চোখ দুটি বিস্ফোরিত। বাঁ হাত মুঠো করা, ডান হাত এলিয়ে রয়েছে একপাশে।
ঘরে একটি মাত্র ছোট স্টিলের আলমারি, পাল্লা খোলা, আর কোনো আসবাবপত্র নেই। আলমারির উপর জলের জাগ, গেলাস, চায়ের কাপ, টুকিটাকি। উনি কি একাই থাকতেন? যোগু মামা বলে উঠলেন, হ্যাঁ স্যার, দাদা তো বিয়ে থা করেননি, এই গোটা বাড়িটায় একাই ভাড়া থাকতেন, তা প্রায় 15 বছর ধরে। দুই ভাইয়ের মধ্যে অপেক্ষাকৃত ছোটজন বললেন, উনি কি চাকরি বাকরি করতেন? না স্যার, চামড়ার ছোটখাটো ব্যবসা ছিল, কাজের সুবিধের জন্য এখানে ঘর নিয়েছিলেন। আপনারা কোথায় থাকেন? আমি থাকি পার্ক সার্কাস ট্রাম ডিপোর কাছে, মেজদা থাকে বেলেঘাটায়। আপনি কোথায় থাকেন হরিহর বাবু? আমি ওই নরেন মানে নলিনীর ছোট ভাইয়ের বাড়ির পাশেই, পার্ক সার্কাসে। তাহলে মোটামুটি কাছাকাছি সব। আপনারা আসতেন তো মাঝে মাঝে নাকি? হ্যাঁ হ্যাঁ, প্রায় কেউ না কেউ আসতাম। নরেনবাবু বললেন, দাদা একা মানুষ, সুযোগ পেলেই আড্ডা মেরে যেতাম। আর হরিহরদা তো রিটায়ার করার পর প্রায় রোজই টু মারতেন, ওনার কাছ থেকেই রোজকার খবর পেতাম। কালকে আপনাদের কেউ এসেছিলেন? পাশ থেকে ডিউটি অফিসার হঠাৎ করে বলে উঠল। না, তিনজনই একসঙ্গে বলে উঠল। ডিউটি অফিসার বললেন, পাড়ার ছেলেরা বলল কাল সন্ধ্যের পর এক ভদ্রলোক এসেছিলেন, অন্ধকারে মুখ চিনতে পারেননি, একটুক্ষণ থেকেই চলে যান। ডাক্তারের রিপোর্ট কি? কোনটা কখন হয়েছে? যোগু মামা প্রশ্ন করলেন। রাত 11টা থেকে 2টোর মধ্যে। ধারালো অস্ত্র দিয়ে কণ্ঠনালী কেটে দেওয়া হয়েছে, সম্ভবত ঘুমন্ত অবস্থায়। যোগু মামার চোখ ঘরের চতুর্দিকে রয়েছে, চতুর্দিকে ঘুরছে। গদাইবাবু ডিউটি অফিসারকে বললেন, সুমন্তবাবু, আপনি কত অবধি এগিয়েছেন? স্যার, আমি মিনিট 15 আগে এসেছি, সুমন্তবাবু বললেন। তবে দুটো ব্যাপারে শিওর হয়েছি। এক, খুনি আলমারি খুলে টাকা সরিয়েছে, তার ডালা খোলা, টাকার লোভেই সে এসেছিল। ভিতরে কটা খুচরো পয়সা পড়ে আছে। দুই, আততায়ী কাচের জানলা ভেঙে এসেছিল। বাহ! যোগু মামা তারিফ করতে করতে হঠাৎ নিচু হয়ে একটা অ্যালুমিনিয়াম ফয়েলের টুকরো তুলে নিলেন। কম্পোজ, ঘুমের ট্যাবলেটের মোড়ক। বললেন, আরও একটা পয়েন্ট যোগ হলো, নলিনী সমাদ্দার ইনসোমিয়ার রোগী ছিলেন, ঘুমের ওষুধ ছাড়া চলতো না। ভালো কথা, সুমন্তবাবু, আপনি ঘর থেকে সবাইকে বেরিয়ে যেতে বলুন, দরজাটা ভেজিয়ে দিন। নিমেষে ঘর ফাঁকা হয়ে গেল। অনন্তবাবু হঠাৎ একটু বাইরে যাই বলে ওদের সঙ্গেই বেরিয়ে গেলেন। আসলে ওনার যা মানসিক শক্তি, বেশিক্ষণ ও দৃশ্য সহ্য করতেই পারাটাই অসম্ভব। যোগু মামা বললেন, নলিনী সমাদ্দার যে খুন হয়েছেন জানা গেল কিভাবে? সুমন্তবাবু বললেন, ভোর 5টায় রান্না ও ঘরের কাজকর্ম করার জন্য এক বুড়ি আসত। সে এলে চা খেয়ে নলিনীবাবু মর্নিং ওয়াকে বেরোতেন। আজ ভোরে এসে দরজা ধাক্কিয়ে না খোলায় সে আশেপাশে পাড়া প্রতিবেশীকে খবর দেয়, ওরাই দরজা ভেঙে ঢোকে, তারপর আমাদের কাছে ফোন যায়। যোগু মামা বললেন, আরেকটা জিনিস লক্ষ্য করুন, আলমারির গায়ে চাবিটা লাগানো আছে, দেখেছেন? হ্যাঁ। কি? গদাইবাবু বললেন, চাবিটা আনকোড়া নতুন। যোগু মামা চাবিটা একটানে বার করলেন। এই দেখুন, গায়ে ফাইল ঘষার দাগ রয়েছে, অর্থাৎ বানানো হয়েছে। এর মানে আততায়ী নলিনীবাবুর পরিচিত ঘনিষ্ঠ, প্রায় আসত। কোনো সুযোগ চাবিটা ছাঁচ তুলে নিয়েছেন সাবধানে। চট করে মাথায় আসতেই গড়গড় করে বলে গেলাম, রাইট। মামা আমার পিঠ চাপড়ে দিলেন। সে এটাও জানতো কোথায় কিভাবে নলিনীবাবু টাকা গচ্ছিত রাখেন। তাহলে অরিজিনাল চাবিটাও তো আছে নিশ্চয়ই, গদাইবাবু বললেন। অবশ্যই, যদ্দূর ধারণা বালিশের নিচে বা তোষকের নিচে থাকা দরকার। দেখুন হাত গলিয়ে। যোগু মামা নিশ্চিত গলায় বললেন, আরেকটা ব্যাপার লক্ষ্য করুন। বলতে বলতে তিনি এগিয়ে গেলেন গরাদবিহীন জানালার কাছে। ভাঙা কাচের একটা কোণে আঙুল ঠেকিয়ে বললেন, দেখছেন? কি? আমরা সবাই এগিয়ে গেলাম। পরক্ষণেই চোখে পড়ল কালচে রক্ত জমাট বেঁধে আছে। অর্থাৎ যোগু মামা বললেন, আততায়ী জানলার কাঁচ ভেঙে ঘরে ঢোকার সময় ভাঙা কাচের টুকরোয় তার শরীরের কোথাও কেটে যায়, কিন্তু রক্ত আর কোথাও নেই কেন? তবে কি বেরোবার সময় না? বাইরে তো কোথাও রক্তের স্পট নেই। তাহলে বিড়বিড় করতে করতে যোগু মামা
হঠাৎ শুয়ে পড়লেন মেঝেতে উপুড় হয়ে। আমরা অবাক। পর মুহূর্তে বাঁ হাত ঢুকিয়ে দিলেন আলমারির তলায়। রুমাল শুদ্ধ হাত বেরিয়ে এলো। এই যে পেয়েছি। রক্তের ছোপ লাগা রঙিন রুমালটা তুলে ধরে যোগুমামা বললেন, মোক্ষম প্রমাণ। সুমন্ত বাবু, সাবধানে রাখুন। আরে তাই তো, ও কি? যোগুমামা দ্রুত এগিয়ে গেলেন মৃতদেহের পাশে, ঝুঁকে পড়লেন লাশের উপর। বাঁ হাতের মুঠো থেকে সাবধানে টেনে বার করলেন একগুচ্ছ মাথার চুল। সুমন্তবাবু হাতে সেগুলো নিয়ে বললেন, কিরে টুকলু, কি বুঝলি? এ তো সোজা, আমি বললাম। আততায়ী আসার সময় কাঁচ ভাঙার শব্দে ঘুম ভেঙে গেছিল নলিনীবাবু। ফলে ছুরি হাতে আততায়ীর সঙ্গে একটা ধস্তাধস্তিও হয়েছিল তার, কিন্তু তিনি পারেননি বুঝতে। কারেক্ট, যোগমামা বললেন। তাহলে আমাদের কাজ মোটামুটি শেষ। রুমাল ও চুল ফরেন্সিক টেস্টে পাঠালে এবং ঘনিষ্ঠ জনেদের সঙ্গে সেগুলো মেলালে সহজেই আততায়ী ধরা পড়বে। এই নিয়ম মাফিক পদ্ধতিতেই তো এগোনো উচিত, কি বলেন গদাইবাবু? না তা তো বটেই স্যার, ওসি গদগদ কণ্ঠে বললেন। তবে হ্যাঁ, খুনিকে যদি এখনই পাকড়াতে চান, যোগুমামা এতক্ষণে একটা সিগারেট ধরলেন, হেয়ালির সুরে বললেন, আর তাকে থানায় নিয়ে গিয়ে ফাঁসির ভয় দেখিয়ে কড়া জোড়া করলেন, তাহলে সে নির্ঘাত ভেঙে পড়বে। তাতে কাজটা কি আরো সহজ হয়ে যাবে না গদাইবাবু? মানে স্যার, গদাই দে অপ্রস্তুত। আপনি খুনিকে জানতে পেরেছেন? যোগুমামা হেসে বললেন, আপনারও চেনেন। দেখুন, ঘটনা প্রবাহ দেখে আমি নিঃসন্দেহে দুইজন ভাই ও বন্ধু হরিবাবুই ছিলেন নলিনীবাবুর একমাত্র ঘনিষ্ঠজন। এই তিনজনের মধ্যে একজনেরই হাতের কবজির কাছে সদ্য ব্যান্ডেজ লাগানো রয়েছে। হরিহর গাঙ্গুলি। আমি চেঁচিয়ে উঠলাম, নমস্কার করার সময় দেখেছি। দেখেছিস, কিন্তু ভাবিসনি। যোগুমামা হেসে মুখেই বললেন, চল ফেরা যাক। যাক, তোদের পরীক্ষায় পাশ করে গেছি, কি বলিস? ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে।